রাজ্য জুড়ে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে ভারতে এই ধরনের প্রথম কর্মসূচি, যেখানে আপনি ঠিক করবেন আপনার পাড়ার কোন উন্নয়ন সবচেয়ে জরুরি। প্রতিটি বুথে দেওয়া হবে 10 লক্ষ টাকা। পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার, একটা ভাঁওতাবাজির পরে সেকেন্ড ভাঁওতাবাজি হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। তো এই পাড়ায় সমাধান কি হবে? তৃণমূলের কোনো নেতারা যদি রাত্রে তোমার ঘর থেকে ছাগল চুরি করে আনে, তুমি সেখানটায় গিয়ে সেই ক্যাম্পে লেখাতে পারবে যে আমার একটা কালো রঙের ছাগল চুরি হয়ে গেছে। তুমি বলতে পারবে গরুর পেট ফেঁপে গেছে এবং বেড়ালটা পায়খানা অত্যাধিক করে দিচ্ছে, কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। এরকম ছোটো ছোটো জিনিস নিয়ে সমাধান হবে। বা তোমার মনে হয়েছে যে তোমাদের গ্রামে একটা আলোর দরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবগুলো বুথকে 10 লক্ষ টাকা করে দিচ্ছেন। সেই যে 10 লক্ষ করে টাকা দিচ্ছেন, আমাদের মুখ্যমন্ত্রী তিনি খুব দয়াময়ী, তো তৃণমূল নেতাদের ঘর সংসার চলছে না, 100 দিনের কাজের টাকা চুরি হচ্ছে না, তাই তাদের ঘর সংসার চালানোর দায়িত্বটা তিনি নিয়ে নিয়েছেন। এই যে আমাদের পাড়ায় যেসব কাজকর্মগুলো কর্মসূচিগুলো হবে, সেই কর্মসূচিগুলো নাকি মানুষ বলবে। তোমাদের যদি ড্রেন জাম হয়ে গিয়ে থাকে, তাহলে সেখানে তৃণমূল নেতাদের গলায় একটা দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে, সে ড্রেন সাফ হয়ে যাবে। আশা করি তোমাদেরও পাড়াতে শুরু হয়ে গেছে চোরেদের চেয়ার বাঁচাও কর্মসূচি। চলো আর বেশি না বকে ফাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, এই এসপি থাকলে এই ধরনের নোংরামি হবে। মমতা ব্যানার্জির পোষা কিছু কুকুর আছে, যারা মমতা ব্যানার্জির কথাতে আপনার পায়েও কামড়ে দিতে পারে। সেই রকম একটা কুকুরের নাম হচ্ছে অনুব্রত মণ্ডল। সে এতটা দোষ করলো, সিআইসি লিটন হালদারের মা এবং তার বউকে নিয়ে কুরুচিকর একটা মন্তব্য করলো। সেই মন্তব্যের জেরে অনুব্রত মণ্ডলের তো কোনো সাজাই হলো না, শুধুমাত্র তাকে ক্ষমা চাইতে বলে ওই ব্যাপারটাকে বন্ধ করে দেওয়া হলো। এরপরে মুখ্যমন্ত্রী যখন গেলেন বীরভূমে, তখন অনুব্রত মণ্ডলকে কোর কমিটির আহ্বায়ক হিসেবে, মানে কোর কমিটির মাথায় বসালেন। তাহলে এখানটায় ভাবতে হবে যে তুমি যদি মুখ্যমন্ত্রীকে, আজকে পুলিশকে গালাগালি দেওয়া মানে মুখ্যমন্ত্রীকে সোজাসুজি গালাগালি দেওয়া। তো অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রীর মা বোনকে নিয়েছে, সব কিছুই তাহলে ভালোই হয়েছে। সেই অনুব্রত মণ্ডল এখন দিদির সোনা ছেলে হয়ে গেছে। শরম করো, ভগবান সে ডরো ভোসড়ি वालो। সবকিছু এই এসপি আমলে হচ্ছে। তার মানে এই যে জাত শুয়োর, এ বলছে কি যে এই এসপি থাকলে এখানটায় এইসব প্রবলেম হবে। তাহলে এ নিশ্চয়ই ওই এসপিকে তার নামে বদনাম করার জন্য এইসব কাজগুলো করাচ্ছে। দেখো, কয়লা চুরি বালি চুরি করতো, এই এসপি যখন এর সাথ দেন তখন কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি এবং গরু চুরি এইসব করে ভাইপোকে ভাগ দেওয়ার পরে অনুব্রতর হাতে যেটা বেঁচে ছিল সে টাকাটা ইডি সিবিআই নিয়ে গেছে। তারপরে তাকে জেলে দিয়েছে। জেল থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডল এখন সে আবার নিজের জায়গায় ফিরে যেতে চাইছে। মানে সে যা যা চুরি করতো সেগুলো আবার করতে চাইছে। এই আইসি লিটন হালদার তাকে চুরি করতে দিচ্ছে না, তাই অনুব্রত মণ্ডলের ওর সাথে মিলমিশটা হচ্ছে না। তো এখানটায় মুখ্যমন্ত্রীর উচিত যে লিটন হালদারকে বলা, অনুব্রত মণ্ডল যা বলবে যা করবে সেটাই করা উচিত। আর অনুব্রত মণ্ডল আজকে যে 2 বছর ধরে এখানে ছিল না, বীরভূমের মানুষ ভাই দমে সুখে ছিল, কোনো রকম কোনো ঝামেলা হয়নি। এই মুখ্যমন্ত্রীর বেজন্মা ভাইটা এসে পুরো বীরভূমটার হালত খারাপ করে দিয়েছে। এই লোকগুলোকে আপনারা ভোট দেবেন? দিন। মাদারের বাচ্চা। দুজন তৃণমূল নেতা খুন হয়েছে, 3টে নাবালিকা মেয়ে নিখোঁজ হয়েছে। মানে ওই আইসির বদনাম করছে না পুলিশ সুপারের বদনাম করছে না মুখ্যমন্ত্রীর কাপড় খুলছে, আপনি ধরতেই পারবেন না। কারণ বলছে যে মুখ্যমন্ত্রীর আমলে তার পুলিশ থাকা সত্ত্বেও এইরকমভাবে খুন হচ্ছে 3টে এবং 4টে নাবালিকা মেয়েকে অপহরণ করা হয়ে গেছে। তাহলে মুখ্যমন্ত্রী কি করছে? পুলিশ মন্ত্রীটা কি বালছেনা পুলিশ মন্ত্রী হয়েছে সবাই? বা এই যে আইসিগুলোকে রেখেছে এত টাকা মাইনে দিয়ে, ওগুলো কী ছেড়তে রেখেছে? অনুব্রত মণ্ডল যে সবসময় পুলিশকে সাহায্য করে, এক্ষেত্রে অনুব্রত মণ্ডল কী করছে? গাঁজা টানছে না মদ মারছে? দিয়ে সে ফোন করে এর মাকে তার বউকে এইসব নিয়ে গালাগালি করছে। মুখ্যমন্ত্রীর সাধের ভাই অনুব্রত, সে যতদিন থেকে এসেছে অনুব্রত পুরো বীরভূমটাকে আবার কবজা করার চেষ্টা করছে। বীরভূমে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন, আর এই শান্তির ছেলে সে কি করছে? পুরো বীরভূমটাকে অশান্ত করে তুলছে। ये बहनचोद सारे मिलके हमको पागल बना रहे हैं। টাইম দিলাম 5 ঘন্টা, তার মধ্যে অ্যারেস্ট করতে হবে। কোনো কথা শুনতে চাই না, ইমিডিয়েট ব্যবস্থা করো। দেখো, পুলিশ ওর মায়ের ভাতার, তাই সে পুলিশকে হুমকি দিচ্ছে যে 5 ঘন্টার ভেতরে অ্যারেস্ট করতে হবে। কেন, তোমরা যখন অভয়ার কেসটা হয়েছিল তখন কোন গাঁড়ের ভিতরে ঢুকে গেছিলে বাবু? তোমাদের আজকের এই যে সব অভদ্রতামি বা অসভ্যতামি, এগুলো নিয়ে মানুষ যখন রাস্তায় নেমেছে, যখন একটা ব্যারেজে ফাটল দিয়েছে, সেই ফাটলটা মেরামতের জন্য যখন বিজেপি সে যখন বিক্ষোভ করছে, তখন তোমাদের নেতাদের কী গাঁড় পাকামো ছিল যে তাদের সেই বিক্ষোভের মাঝে তাদের সাথে লাগতে যাওয়ার? আর তোমার কী গাঁড় পাকামো ছিল যে তুমি বলছো অ্যারেস্ট করতে হবে? মানে এগুলো কী অরাজকতা চলছে? স্বৈরাচারী শাসন ব্যবস্থার নমুনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন মারার জন্য তোমরা একাই যথেষ্ট, আর কাউকে লাগবে না। এই এসপি আসাতে দেখুন আজ যখন মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর মুখে কালি লাগাচ্ছে, সেখান থেকে এসপি অফিস হচ্ছে 20 হাত দূরে।
তো উনি ঘুমাচ্ছিলেন। হ্যাঁ, উনি তো ঘুমাচ্ছিলেন। তোমার তো কাজ রাত্রিবেলা মালমূল খেয়ে কোনো আইসির মা বোনকে নিয়ে টানাটানি করা। তোমার তো কাজ, বা তোমাদের দলের লোকের তো কাজ রাত্রিবেলা মালমূল খেয়ে লোকেদের বাড়িতে গিয়ে উঁকি মারা। এসপি তো ঘুমাচ্ছিল, সে ঘুমাবে না কি করবে? পুলিশকে যদি দলদাস কৃতদাস বানিয়ে রাখো, এসপি তো সে তো ঘুমাবেই। সে ভাবছে কি যা হচ্ছে মুখ্যমন্ত্রী করছে, তো এখানে তো আর কারোর কোনো হাত নেই, তো সেই মুখ্যমন্ত্রীর মুখে কালি লাগিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মুখে কালি না লাগিয়ে গোবর লাগানো উচিত ছিল। ওনার ডিআইবিতে রিপোর্ট নাই, খবর নাই, এ মানা যায় নাকি রে? কারণ এই এসপি থাকলে এই ধরনের নোংরামি হবে। একটা আইনের রক্ষক, তার ব্যাপারে নাক গলাচ্ছে কে না বিধায়ক, কোর কমিটির আহ্বায়ক। এইরকম করে যদি পুলিশকে এরা সবার সামনে ছোট করে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো রাস্তায় আর বেরোতে পারবে না, সাধারণ মানুষ তো ছিঁড়ে খাবে। কারণ এই তার দলের এই যে ঘটনাটা ঘটেছিল, অনুব্রত মণ্ডল যখন আইসির মা বোনকে তুলে গালাগালি করছিল, তারপরে অনুব্রত মণ্ডলের পদোন্নতি হলো। তারপর এরপরে পুলিশকে যদি দুটো চড় থাপ্পড় মারে বা তার মা বউকে ঘরে তুলে নিয়ে যায়, তাহলে তো এর মনে হচ্ছে কোনো মন্ত্রীর পদ পেয়ে যাবে বা রাজ্যসভার কোনো একটা পদ পেয়ে যাবে। কারণ যদি তুমি দুর্নীতি করো, যদি তুমি দাঙ্গাবাজি করো, তাহলে তুমি একটা করে পদ পাচ্ছ। সাধারণ মানুষ ছাড়বে কেন? সাধারণ মানুষ তো বলবে আমি করব। সাধারণ মানুষের জন্য যা বিচার হবে, তোমার দলের লোকের জন্য তো তার বিচার হবে। কারণ ফিরহাদ হাকিম বলেছিলেন ঢিল একটা ছুঁড়লে যত দূরে ছুঁড়বে সব তৃণমূল। তার ভেতর থেকে কেউ যদি একজন এরকম খারাপ কাজ করে ফেলে, মুখ্যমন্ত্রী তাকেও কি পদ দেবেন? জয় বাংলা বলেছিল বলে তার উপর অত্যাচার সেন্ট্রাল ফোর্স হাত মেরে ভেঙে দিয়েছে। আমি পরিষ্কার বলতে চাই, জয় বাংলা বাংলার মানুষ বলবে, আর বাংলায় বলবে জয় বাংলা। তার জন্য যদি মোদি মারে মারুক, যদি যোগী মারে মারুক, যদি অমিত শাহ মারে মারুক, আর এসব তো এখানে লাফায়। এ হচ্ছে পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী, এ হচ্ছে কলকাতার মেয়র। মুখের ভাষা দেখেছো? এদের বাপ ঠাকুরদা কোনো শিক্ষা দিয়ে পাঠায়নি, আর এর বাপের কোনো ঠিক ঠিকানা আছে কিনা সেটা আমাদের জানা নেই। এইসব মানুষগুলো যে ভাষা বলছে বা এক একজনের নাম নিয়ে নিয়ে কথা বলছে, মুখ্যমন্ত্রীকে তাহলে আমরা চোর বলতেই পারি। এই ফিরহাদ হাকিমকে নারদাতে টাকা নিতে দেখা গেছে। এই সেই ফিরহাদ হাকিম আজকে কলকাতা জলের তলায়, আজকে বীরভূম জলের তলায়, আজকে মালদা জলের তলায়, এখানে ঘুরে বেড়াচ্ছে। এ বলছে জয় বাংলা। সাধারণ মানুষের মনটাকে অন্যদিকে ঘোরানোর জন্য ফিরহাদ হাকিম মমতার থেকে ট্রেনিং প্রাপ্ত একজন লোক। 21শে জুলাইতে যখন মারা গেছিল কংগ্রেসের কর্মী সমর্থকরা, তখন সে গুলিগুলো একটা যদি এর মাথায় ঢুকে যেত, তাহলে মোটামুটি মানুষ বেঁচে যেত। কারণ এই যে ফিরহাদ হাকিম, এর মতো মানুষজন, এরা যদি পশ্চিমবঙ্গে সব জায়গায় যেতে পারে, তাহলে পশ্চিমবঙ্গে আর একটাও হিন্দু দল থাকবে না, সব মুসলিম দল থাকবে এবং বাংলাদেশের স্লোগান জয় বাংলা দেবে। পশ্চিমবঙ্গে থেকে আমরা জয় বাংলা কেন বলবো ভাই? জয় পশ্চিমবঙ্গ বলবো। এদের মতো ছোট লোক, কুচক্রী, অশিক্ষিত, মূর্খ লোকেদের সাথে থাকার থেকে পশ্চিমবঙ্গে কোনো শাসক না থাকা ভালো, রাষ্ট্রপতি শাসন জারি হওয়া ভালো। অসভ্যের দল। খালি পোঁদ মারার তাল। তো আমরা জয় বাংলা বলা ছাড়বো না, বাংলার মাটিতে থেকে জয় বাংলা বলবো, তাতে যদি প্রাণ যায় যাবে, এবং যত বাংলায় তত জয় বাংলা। এই তো মহিদুল দাঁড়িয়ে আছে, পুরো লড়াই করার ছেলে। জয় বাংলা বলতে আমরা কেউ পেছা পা হব না। এই মন্ত্রী নাকি জয় বাংলা বলবে এবং সেটা সারা ভারতবর্ষে ধ্বনিত হবে। এই যে মন্ত্রী মমতা ব্যানার্জির সাধের ববি এবং হাফ প্যান্ট পরা ববি, না সেন্ডো গেঞ্জি ববি, তো ঠিক আছে এই সেন্ডো ববি, এ হচ্ছে জয় বাংলা। সে নিজেই বাংলা কথাটা ঠিকঠাক গুছিয়ে বলতে পারবে কিনা সেটা আমাদের জানা নেই, কারণ মাদ্রাসায় পড়া তো। এই মাদ্রাসায় পড়া লোকেরা এরা বাংলাটা ঠিকঠাক বলতে পারবে না। আজকে যাদের জন্য আন্দোলন হচ্ছে, তারা একটাও কিন্তু বাংলা ভাষা ঠিকঠাক জানে কি না আমাদের অন্তত জানা নেই। ওদের জন্য যে আন্দোলন হচ্ছে, ওদের জন্য বিভিন্ন রকমের সরকারি টাকায় বাপের টাকার ফুটানির মতো ফুটিয়ে ওখানটায় সভা হচ্ছে, বাংলা ভাষা বাঁচাও আন্দোলন হচ্ছে, দেবাংশু গিয়ে বক্তৃতা দিচ্ছে এবিপি আনন্দে, কি নাই কি করে ফেলছে বাংলা ভাষার জন্য। এরা আদৌ, এদেরকে বাংলা ভাষা জিজ্ঞাসা করলে এরা আদৌ সব ঠিকঠাক বলতে পারবে কি না সেটা আমাদের জানা নেই। আন্দোলন কিন্তু চলছে, চলবেও। इसकी माँ का भोला चेहरा। আজকে হুঁশিয়ার করে দিচ্ছি, আবারও কেউ কেউ কোথাও কোথাও থেকে ভয় দেখানোর চেষ্টা করছেন পরিবারটাকে, বাঙালিকে ভয় দেখানোর চেষ্টা করছেন। বিজেপি শাসিত রাজ্যের কোনো পুলিশ, এখানকার বিজেপিরা কেউ যদি কোনো ধরনের চেষ্টা করে বাঙালিদের গায়ে একটা হাত দেবার, পুরো হাতটাকে কেটে নামিয়ে দিব আমরা। এটা আজকে বাংলার বাঙালি, এদের তোদের মায়ের ভাতারদের জন্য এতটা তোদের দয়া মায়া লেগে গেছে। দুদিন আগে যখন মালদাতে দাঙ্গা হচ্ছিল, তখন তোর বাংলাভাষী মানুষেরা কোথায় ছিল? যদি বিজেপির লোকেরা বর্ডার খুলে বিএসএফ যদি ঢুকিয়ে দেয় কোনো বাংলাদেশি রোহিঙ্গাকে, তারা যদি এখানটায় দাঙ্গা করে, তখন তোর মায়ের ভাতারা কোথায় ছিল বাবু? তাদের হাত কাটতে পারিসনি? তাদের হাত কাটার বদলে তুই এখানটায় এসছিস বিজেপির হাত কাটতে।
পশ্চিমবঙ্গে বাংলাভাষী মানুষের উপরে অত্যাচার রুখতে। যখন দাঙ্গা হচ্ছিল, যখন হিন্দুদের বাড়ি জ্বালাচ্ছিল, তখন তুই কোন গর্তে লুকিয়েছিলি বাবু আমার? কোথায় ছিলি? মমতার আঁচলের তলায়? তোর সেখানটাই থাকা উচিত, বেশি বাইরে বেরোস না, কারণ মানুষ মেরে পোঁদের চামড়া গুটিয়ে দেবে। এই মুখে ডায়লগ ক্যামেরার সামনে এসে 2-4 জন লোক ঘিরে যে আমি বড় মাপের নেতা হয়েছি, নেতা তোমার পেছনে ভরে দেবে, জানো তো? প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে মালদার সমস্ত সাধারণ মানুষ, বাঙালি মানুষেরা। এবং আমরা চ্যালেঞ্জ করছি বিজেপির সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে যে আপনাদের ক্ষমতা থাকলে আগামী দিনে আপনার বাঙালিদের উপরে কোনো রকমের টর্চার, কোনো রকম নির্যাতন করে দেখান। আমাদের ক্ষমতা থাকলে আমরা রুখে দিব, আপনাকে বলছি। আমরা পুরো ছেড়ে নিব। তার কারণ হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের ভেতরে আন্দোলন করে রুখে দিব। পশ্চিমবঙ্গের বাইরে যদি বাঙালিদের উপরে অত্যাচার হয়, এদের তো অত দূর যাওয়ার ক্ষমতা নেই, বা এরা অন্য কারোর জন্য কেন টাকা খরচা করে যাবে? তো এরা রুখে দিবে। এরা যে কী রুখে দিবে মুখ্যমন্ত্রীকে দেখেই বোঝা যায়। তিনি না সুপ্রিম কোর্টে যাচ্ছেন, না তিনি অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলছেন, না উনি কেন্দ্র সরকারকে নোটিশ দিচ্ছেন যে বাংলার বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে। তাহলে আজকে কি অবস্থা তুমি ভাবো। মানুষকে চুতিয়া বানানোর একটা ভালো প্ল্যান বানিয়েছে এরা। 2026 জিতে যদি যায় একবার, তাহলে এইসব লোকেরা যে নৃত্য করবে সেটাতে তোমাদের জীবনের শেষ দেখেই ছাড়বে। আপনার অন ক্যামেরা আমরা প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সমস্ত মুখ্যমন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রী এবং আমাদের এখানে যে বাস করা ধাপাবাদ চিটিংবাদ বিজেপির নেতারা আছে রাজ্যে এবং এলাকায়, তাদেরকে আমরা চ্যালেঞ্জ করছি যে পরে যদি ক্ষমতা থাকে বাঙালিদের গায়ে একটা বলি, বাংলা ভাষার প্রতি তো তোদের এতটাই ভালোবাসা, এতটাই বাঙালিদের প্রতি তোদের ভালোবাসা, তাহলে আমাকে একটা কথার উত্তর দে তো, ইউসুফ পাঠান কোন বাঙালি? শত্রুঘ্ন সিনহা কোন বাঙালি? তাদেরকে যে তোদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এনে এখানটায় জিতিয়ে লোকসভায় পাঠিয়েছে, তারা কদিন লোকসভায় গেছে? পেছন মারামারি করতে তোরা ব্যস্ত থাকতে পারিস, বা বিজেপির যে নেতাগুলোকে ধরে মারবি বলছিস বা কেলাবি বলছিস, সেই সব নেতারা তারা বাঙালি নয়? বাঙালিগিরি মারাচ্ছিস যে, ওরা বাঙালি নয়? ওদেরকে ধরে ধরে মারবি, তাই তো? এই যে রোহিঙ্গাদের, এই একটা বড় রোহিঙ্গা, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এই লোকটা তার নিজের কাগজপত্র ঠিকঠাক দেখাতে পারবে না হয়তো। এ কাটুয়াদের সবসময় গরম থাকে না, এরও গরম আছে সবসময়, তাই এ সবসময় এর হাত কেটে দেবে, তাকে মারবে, তাকে কেটে ফেলে দেবে, এই সব ভুলভাল কথাবার্তা বলছে। কোনো উন্নয়নের কথা তো এদের মুখে কোনোদিন শুনতে পাবে না। মালদা মুর্শিদাবাদের লোক আমাদের গ্রামে এসে মজুরগিরি করে, রাজমিস্ত্রির কাজ করে। কি শিক্ষা দেওয়া হয়েছে আর কি উন্নয়ন হয়েছে, তাহলে এবার ভেবে নাও। মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, একজন ভারতীয় নাগরিক তাকে ইচ্ছে মতন যে কোনো ভাষায় গালাগালি করে, তাকে কটূক্তি করে গান বেঁধে সেই গান আমি গেয়ে বেড়ালাম, সেটা আমার স্বাধীনতা। আমাকে তোমরা একটা কথা বলো তো, এই যে মনীন্দ্র বর্মন যিনি গানটা গেয়েছেন, তিনি কোথাও মুখ্যমন্ত্রীর নাম নিয়েছেন? এই উদয়ন গুহ, ইনি সবসময় একটা বিতর্কিত মন্তব্য করতে ভালোবাসেন এবং ক্যামেরার সামনে থাকতে ভালোবাসেন। তো ইনি সব কিছুতেই মুখ্যমন্ত্রীকে কেন ঢুকিয়ে আনছেন? মুখ্যমন্ত্রী কি চাকরি চোর? মুখ্যমন্ত্রী কি কয়লা চোর? মুখ্যমন্ত্রী কি বালি চোর? তাহলে মুখ্যমন্ত্রীর গায়ে কেন লাগছে? পশ্চিমবঙ্গে আজকে একজন যদি গান গেয়েছে, সে যদি তার বাক স্বাধীনতা প্রকাশ করেছে, তো মুখ্যমন্ত্রীর কিসে প্রবলেম হচ্ছে? মুখ্যমন্ত্রীর নামে বলছে, মানে এ জানে যে মুখ্যমন্ত্রী বড় চিটিংবাজ, বড় চোর, তাই তার দলের লোকেদের গায়ে হেব্বি লাগছে। আর এই যে নেতা, ইনি নেতার থেকে কম ছাতা, কারণ ইনি আরজিকর মেডিকেল কলেজের একটা দায়িত্বে ছিলেন যখন অভয়ার কেসটা হয়। তো ইনাকে আগে অ্যারেস্ট করা উচিত ছিল, ইনাকে জেলে পড়ার পরে তারপরে অন্য কিছু করা। ঢ্যামনা যদি কেউ থেকে থাকে তাহলে এই মালটা। এই যদি স্বাধীনতা হয়, তাহলে এমনও তো হতে পারে যে অনেক যুবক মনে করতে পারেন যে এই গায়ককে ওই গান শোনার পরে ল্যাম্পপোস্টের সাথে বেঁধে পেটানো, সেটাও সেই যুবকদের স্বাধীনতা। মানে একজন বিধায়ক বলতে চাইছেন যে কেউ যদি তার বাক স্বাধীনতা প্রকাশ করে, সেটা যদি কারোর গায়ে লাগে, তাহলে সে নিজের আইন হাতে তুলে নেবে। পশ্চিমবঙ্গে কী ধরনের শাসন চলছে, একে বিধায়ক যে বানিয়েছে তার ওইখানে অনেক অনেক নমস্কার, কারণ ওনার ওইখানটায় গরম ছিল বলেই ইনাকে বিধায়ক বানিয়ে দিয়েছে। তো একটা কথা আমি এখানটায় বলতে চাই, এই যে উদয়ন গুহ, এ যে এত বড় বড় ডায়লগ মারছে, এর যদি গলাটা ধরে পেছনে যদি সবাই মিলে পশ্চিমবঙ্গের জনগণ লাথি মারে, তাহলে ইনার কীরকম লাগবে? আজকে উত্তরবঙ্গ উন্নয়নের নামে উত্তরবঙ্গের মেয়েদের পাচার করা হচ্ছে, একটার পর একটা চা বাগান বন্ধ হচ্ছে, আর এরা বসে বসে কেউ যদি একটা গান গেছে সেটা নিয়ে সমালোচনা করছে। নির্লজ্জ, বেহায়া, ছোটো লোক, অভদ্র মানসিকতার মানুষেরা, এদেরকে সবসময়ের জন্য পশ্চিমবঙ্গ থেকে দূরে রাখা উচিত। কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে ইনকামের জায়গা, এরা ইনকাম করতে এসছে, সেবা করতে নয় মানুষের। এই সব লোকগুলো যারা চিটিংবাজি করে করে আজকে মুখ্যমন্ত্রীর প্রিয় মানুষ হয়ে উঠেছে, এই প্রিয় মানুষ হওয়াতে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা এইরকম। মুখ্যমন্ত্রী হচ্ছেন সবথেকে বড় দুর্নীতিবাজ, সবথেকে বড় চোর, সবথেকে বড় চিটিংবাজ। ঠিক ধরিস। তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।